নমস্কার, দেখছেন হাই নিউজ। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়, স্বাগত আজ সন্ধ্যার হাই টকে। আজ যে দুজন বিশিষ্ট অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, আলাপ করিয়ে দিই। একদিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে আজ রয়েছেন অনিন্দ সিংহ রায়। দেখুন, আজ নন্দীগ্রাম দিবস। যারা মোটামুটি রাজ্য রাজনীতির ইতিহাস জানেন তাদের আলাদা করে মনে করিয়ে দিতে হবে না যে 2001, 2, 3 এই সময়ে রাজ্য রাজনীতিতে যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল কেশপুর, গড়বেতা, চমকাইতলা বা আরামবাগ, খানাকুল, ঠিক তেমনি 2007, 8, 9 নন্দীগ্রাম, নেতাই, সিঙ্গুর। আজ নন্দীগ্রামে শহীদ দিবস পালন হয়েছে যথারীতি দুপক্ষ থেকেই, অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যারা সেই সময় বিরোধী অবস্থানে ছিল তারা যেরকম পালন করেছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী যিনি আজ বিরোধী অবস্থানে, বিজেপির নেতা, কিন্তু সেই সময় তিনি নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূল কংগ্রেসের হয়েই একদম সামনের সারিতে ছিলেন। তিনি আলাদা করে, অর্থাৎ 21 থেকেই, যখন থেকে তুমি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছেন তারপর থেকেই তিনি কিন্তু আলাদা শহীদ স্মরণে ওখানে সভার আয়োজন করেন। তবে সেই প্রসঙ্গে যাওয়ার আগে আজ শহরের বাইরের একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনারা হয়তো ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে লক্ষ্য করেছেন, নয়াদিল্লির তুর্কমান গেট এলাকায় একটি মসজিদ সংলগ্ন অঞ্চলে সেখানে বেআইনি যে নির্মাণ ছিল সেগুলোকে ভাঙা হয়েছে কাল রাতে, রাত 1:30 থেকে এই অপারেশন শুরু হয় এবং যথারীতি এই অপারেশন করবার সময় দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা গিয়েছিলেন, সঙ্গে পুলিশও ছিল, তারা তুমুল বিক্ষোভের মুখে পড়েন এবং ভয়ঙ্কর রকম তাদের উপরে ইট ছোড়া হয়। শেষ পর্যন্ত পুলিশ সেখানে কাঁদানে গ্যাস ছড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। তবে শেষ পর্যন্ত এই যে কাজে তারা গিয়েছিলেন মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা, তারা সেটা করেছেন। এখনো নাকি কাজ পুরোপুরি শেষ হয়নি, ডেমোলিশন চলছে। আমি এইখান থেকে আলোচনাটা শুরু করতে চাই যে অংশগুলোকে ভাঙা হয়েছে সেগুলো বেআইনি, এটা কিন্তু আদালতে প্রমাণিত হয়েছে এবং আদালতে প্রমাণিত হওয়ার পর দিল্লি হাইকোর্টেরও নির্দেশ ছিল যে ওই বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। সেই নির্দেশ মানতেই গিয়েছিল দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখন শুধুমাত্র ওটা মসজিদ সংলগ্ন এলাকা বলেই যতই আইনি দিক থেকে ওটা বেআইনি হোক না কেন সেটা ভাঙা যাবে না, এরকম কোনো নির্দিষ্ট আইন আছে? কারণ এটা নিয়ে অনেক বিতর্ক শুরু হয়েছে। আমি নীলাদ্রিবাবু আপনাকে দিয়ে শুরু করি। পুলিশকে কিন্তু একটা বড় রেজিস্ট্যান্সের সামনে করতে হয়েছে। দেখুন পার্থদা, পুলিশ আদালতের নির্দেশে কাজ করবে, এটাই স্বাভাবিক এবং দিল্লি পুলিশ সেটাই করেছে। এখন এটা নিয়ে এত বিতর্কের কারণ হচ্ছে একটি মসজিদের সংলগ্ন এলাকায় এর আগে কংগ্রেসের সরকার ছিল, তখন ওটা বেআইনি ছিল, তখন ওটাকে ভাঙা হয়নি। আপের সরকার ছিল, তখনও বেআইনি ছিল, তখনও ওটা ভাঙা হয়নি। এখন বিজেপির সরকার, শেষ পর্যন্ত ওখানে বুলডোজার চলে। হ্যাঁ, তা কংগ্রেস এবং আপের যদি সেই সাহস না থাকে বেআইনি নির্মাণ যেখানেই হোক না সেই বেআইনি নির্মাণকে ভাঙার, কারণ সেটা একটি মসজিদের পাশে আছে, এই নির্লজ্জ তোষণের রাজনীতি যদি তারা করে তাহলে বিজেপিকেও সেই পদাঙ্ক অনুসরণ করতে হবে, এরকম তো কোনো কথা নেই। আমাদের তো দলমত নির্বিশেষে প্রত্যেক সেকুলার মানুষের বিজেপি সরকারকে দিল্লিতে সাধুবাদ জানানো উচিত। যারা প্রকৃত সেকুলার, এটা সাধুবাদ জানাবে। ওই বেআইনি নির্মাণ যদি কোনো মন্দিরের পাশে হতো সেটাও ভাঙা ন্যায্য দাবি হতো এবং মসজিদের পাশেও ভাঙা। এবং কিছু মানুষ যদি আপনি জানেন লীলাদ্রি বাবু যে কলকাতা বিমানবন্দরের একটি রানওয়ে, সেটাকে এক্সটেন্ড করা দরকার বিমানবন্দরকে এক্সটেন্ড করার জন্য, কিন্তু সেই এক্সটেন্ড করা যাচ্ছে না সেখানে একটি মসজিদ আছে বলে। তাদেরকে আলাদা জায়গা দেওয়া হয়েছিল যে ওই মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করেন, নতুন করে মসজিদ বানিয়ে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত ওই মসজিদ ওখান থেকে সরানো সম্ভব হয়নি। না, এখানে সরকার তো একটা মুসলমান তোষণের রাজনীতি দীর্ঘদিন ধরে করে আসছে, এটা নতুন কিছু নয়। আমার মনে হয় দিল্লি পথ দেখাচ্ছে, দিল্লি নির্বাচনের ক্ষেত্রেও পথ দেখিয়েছে, পরিবর্তনের পথ দেখিয়েছে, আর আদালতের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রেও একটা পথ দেখাচ্ছে। সেই পথ বাংলা কবে অনুসরণ করবে সেটাই বাংলার মানুষ কবে অনুসরণ করতে পারে বাংলা? 2026 এবছরই তো আমি সেই সম্ভাবনা। 2026-এ যখন তৃণমূল কংগ্রেস নতুন সরকার নিয়ে আসবে, তখন তৃণমূল কংগ্রেস এলো কি বিজেপি এলো সেটা কথা নয়, কথা হচ্ছে পরিবর্তন হচ্ছে। আপনি একটা কথা বলেছেন 2011 সালে তো পার্থদা একটা নতুন সরকার এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই পরিবর্তন হলো না। প্রকৃত পরিবর্তন কিনা সেটা কথা। ধরুন নতুন সরকার এলো, আপনি প্লিজ মনে করবেন না, আপনি একটা সোশ্যাল মিডিয়া আমি দেখলাম আপনার ফেসবুক পেজে আপনি দাবি করেছেন যে 180টা সিট বিজেপি পাবে। না, আমি দাবি করিনি, আমি বলেছি 180-র বেশি সিট পাবে। দাবিটা করেছি 14ই নভেম্বর, যেদিন দিল্লির ফল
ফলাফল এলো এবং দিল্লিতে আমার যা প্রেডিকশন একেবারে হুবহু মিলে গেছে। আচ্ছা, আমরা দরকার হলে এটা নিয়ে কথা বলবো। আপনি নিজে যেহেতু এটা দাবি করেছেন, আমরা দরকার হলে প্রয়োজন হলে এটা নিয়ে কথা বলতেই পারি। কিন্তু দিল্লির প্রসঙ্গে আসি। দিল্লিতে যে জিনিসটা দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন করতে পারলো, সেটা কলকাতায় বা পশ্চিমবঙ্গে কি করা সম্ভব? একটু আগে নীলাদ্রি বাবু বলছিলেন যে বেআইনি নির্মাণ, আদালত বলেছে ভেঙে ফেলতে হবে, পুলিশ আদালতের নির্দেশ মেনে কাজ করছে, দলমত নির্বিশেষে সবাই এটাকে সমর্থন করা উচিত, কারণ দেশ তো আইন মেনে চলবে, আইন যেরকম বলেছে আদালত সেরকম নির্দেশ দিয়েছে এবং সেই অনুযায়ী কাজ হয়েছে। আমি জানতে চাই অনিন্দ কি এটাকে সমর্থন করবে? প্রথমত কথা বলি, আদালত যদি বলে থাকে, এবং জানি বলেছে যে এই জায়গাটা ভেঙে দিতে হবে, এই পোর্শন ভেঙে দিতে হবে, দেখুন আদালতের ওপরে আমরা কিছু বলতে পারি না, সেটা আদালত বলেছে, সেটার মধ্যে কার্যকারী হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন জায়গায়? প্রশ্নটা হচ্ছে দিল্লিতে এখন কি পরিমাণ ঠান্ডা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কলকাতায় ঠান্ডা, দিল্লিতে কি পরিমাণ ঠান্ডা বুঝতে পারছেন। আদালত বলেছে ভাঙার কাজ শুরু করতে হবে সকাল 8টায়, মানে আজকে যখন আপনার টিভি চ্যানেল দর্শকরা দেখছে, এই আজকের সকাল 8টায়। কিন্তু ভাঙলো কখন, স্টার্ট করলো কখন? গতকাল রাত্রি 1:30টার সময়। ওই 1:30টার সময় ওইখানে অনেক সংখ্যক মানুষ শুয়েছিলেন, ঘুমোচ্ছিলেন, সারাদিন কাজকর্ম করে এসে তারা রেস্ট নিচ্ছিলেন। ওই প্রচন্ড ঠান্ডার মধ্যে তাদেরকে মেরে ধরে যে জিনিস করা হয়েছে। আমি একটা হিউম্যানিটেরিয়ান কাণ্ডের কথা বলি। আদালতে যে বলেছে, আদালত তো বলে দেয়নি যে রাত্রি 1:30টার সময় গিয়ে ভাঙো। এই হতে পারে যে পুলিশ মনে করেছে ওই সময় মনে করে নয়, কম হবে, সকালের দিকে ব্যাপার নয়। তার মানে কি এটা মেনে নিতে হবে যে দিল্লি পুলিশ রেজিস্ট্যান্সের ভয় পাচ্ছে? এটা মেনে নিতে হবে? প্রসঙ্গটা সেটা নয়, মানবিকতা। শুনুন, পুলিশ তো চাইবেই যে সব থেকে কম ঝামেলায় যাতে আদালতের নির্দেশ পালন করা যায়, নিঃসন্দেহে। কিন্তু শুনুন, একটা কথা মানতে হবে, আমাদের মানে আইন ব্যবস্থা সবকিছু মানুষের জন্য, মানুষের যাতে সুবিধা হয় তার জন্য। আজকে সেখানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। এটা এই পয়েন্টটাকে আমি ফেলে দিতে পারছি না। আমি নীলাদ্রিবাবু আপনার কাছে ফেরত আসি যে রাত্রি 1:30টার সময় যদি ওখানে এভিকশন শুরু হয় এবং ওখানে যদি কিছু মানুষ তারা ওখানে থাকেন, দিল্লি, কলকাতাতেই আমাদের এই অবস্থা ঠান্ডায়, দিল্লির ঠান্ডার কথা ভাবুন, তাদেরকে বেঘর করে দেওয়া হচ্ছে রাত্রি 1:30টার সময়। এটা কি খুব একটা মানে সমর্থনযোগ্য কাজ হয়েছে? না, প্রথম কথা, আদালত কি এমন কোন কথা বলেছিল যে 1:30টার সময় ভাঙা যাবে না? কর্পোরেশন দিয়েছিল যে সকাল 8টায় নোটিশটা কর্পোরেশন বলেছে শুরু হবে সকাল 8টা শুরু হবে, সেটা 1:30টার সময় ভাঙা যাবে না, শেষ হবে বা করা যাবে না, শুরু হয়েছে। এবং এই ভাঙাটা যদি বেআইনি হয় তাহলে এটাকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। আবার আমি বলছি বেআইনি আইনের পরে কথা, মানবিকতা একটা ব্যাপার আছে। মানে সামান্যটুকু এখানে যেহেতু মুসলমানরা ইনভলভ, আপনারা মানবিকতা দেখতে পাচ্ছেন, এইটাই সমস্যা। আপনার সমস্যা হচ্ছে এই মুসলমান, হিন্দু, খ্রিস্টান এই শ্রেণীভাগ করছেন। আমি একবার মুসলমানের কথা বলি না, আমি বলছি মানুষ, ওখানে মানুষ শুয়েছিল, তাদের সম্পর্কটুকু তারা নিয়ে ফিরতে পারলেন না, তাদের তো সময় দেওয়া উচিত। মুসলমানরাই মানুষ, হিন্দুরা মানুষ নয়। যখন বাংলাদেশে হিন্দুদের মারা হয়, আবার বাংলাদেশে চলে গেছেন, বাংলাদেশে হয়ে যান, বাংলাদেশে মারা, পাকিস্তানে মারা হয় না, বাংলাদেশে হিন্দু জেনোসাইড চললে আপনারা আতঙ্কিত হয়ে যান, বাঙালিদের মারা হলে বাঙালি হিন্দুরা আতঙ্কিত হয়ে যান। দিল্লিতে একটা বেআইনি নির্মাণ যদি ভাঙা হয়, সেটা নিয়ে আপনারা মানবতার ইস্যু তোলেন। মানবতার ইস্যু তো অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে তোলা যায়। আমি এখানে শুধু 2-3টে পয়েন্ট অ্যাড করতে চাই। যেহেতু আমরা কলকাতায় বসে আছি, গোটা ঘটনাটা দিল্লিতে হয়েছে এবং সেখান থেকে আমরা কিছু কিছু তথ্য পেয়েছি, কিন্তু এমন এমন বিষয় অ্যাঙ্গেল আলোচনা এসছে, এখানে একটা ক্ল্যারিফিকেশন দেওয়া দরকার। প্রথম কথা হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে আমরা জানি যে 24 ঘন্টা আগে নোটিশ সার্ভ করা হয় এবং সেই নোটিশে বলা থাকে যে ধরুন রাত্রির 8টার পরে আর ওখানে কেউ থাকবেন না, বা যেরকম হয় স্ট্যান্ডার্ড নিয়ম। আমার ধারণা এখানেও হয়তো সন্ধ্যে 6টা বা বিকেল 5টার একটা নোটিশ মিউনিসিপ্যাল কর্পোরেশন সার্ভ করেছিল যে আপনারা ওই মধ্যে ওই জায়গা ফাঁকা করে দেবেন। সেটা যদি দেওয়া হয়েছে না হয়নি সেটা আসল কথা। রাত 1টা তাদের সামান্য জিনিসটুকু তারা নিয়ে যেতে পারতো, আজকে শেষ সম্পর্ক তারা নিয়ে যেতে পারতো। দেখতে হবে রাত 1:30টার সময় ওখানে মানুষের থাকার কথা না,
তাদেরকে নোটিশ ধরানো হয়েছে যে আপনারা জায়গা ফাঁকা করে দেন। তারা একবারও বলেনি যে আমরা জায়গা খালি করব না। সমস্যাটা কোথায় বলুন তো, একটা মানবিকতার ব্যাপার। জায়গা খালি করব না, যখন কি হয়েছে তারা দেখছে পুলিশ যখন তাদেরকে মারধর করা শুরু করেছে, লাঠিচার্জ করছে, কাঁদানো গ্যাস ছুড়তে শুরু করেছে, তারা প্রতিরোধ করেছেন। তাদের শেষ সম্পর্কটুকু তারা দিয়ে যেতে পারেনি। আজকে আমি আবার বলছি আপনাকে, আদালতে যে রায়টা দিয়েছে সেটাকে সবসময় আমরা মানতে বাধ্য, নিঃসন্দেহে মানবো, কিন্তু তারপরেও একটা মানবিকতার ব্যাপার আছে, একটা সময় দেওয়ার ব্যাপার আছে। এরা মানে অনিন্দ্যদার দল যে দলকে সমর্থন করেন, যখন অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলাদেশ তখনও তারা মানবিকতা দেশের স্বার্থ আগে, আইন আগে না মানবিকতা আগে? তার মানে আপনি অনুপ্রবেশের সঙ্গে ওই যে বাচ্চা ছেলেটি বা তার মা ওখানে শুয়েছিল, আপনি দুটোকে এক করছেন। প্রত্যেক অনুপ্রবেশকারী মানুষ ওইখানে ভারতীয় মানে বাংলাদেশিরা মানুষ নয়, মানবিকতার ইস্যু বলছেন, ভারতীয়ত্বের ইস্যু বলছেন, সেখানেও তো মানবিকতার ইস্যু। আপনি একজন অবৈধ অনুপ্রবেশকারীকে যখন দেশ থেকে বার করে দিচ্ছেন, সেটা মানবিক ইস্যু নয়? আমরা তো বারবার বলেছি যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাদের ধরা হোক। আমি যে সরকার ঠিক দেশের সরকার কারা ঠিক করে? তারা সিদ্ধান্ত সংবিধান, আমাদের সংবিধানের মুসলমানদের উচ্ছেদ করা হয়েছে। আমি মুখোশ খুলে ফেলুন, আপনাদের মুসলমান রাজনীতি স্পষ্ট। সংবিধান অনিন্দ এবং নীলাদ্রি বাবু, আমি একটা কথা এখানে স্পষ্ট করতে চাই যে একটা তো উদ্দেশ্য ছিল দিল্লির এই বিষয়টাকে আমি কেন হঠাৎ করে আজকে অনুষ্ঠানের একদম শুরুতেই ছুতে চাইলাম। আজ সে অর্থে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরাট কিছু হয়েছে বা নতুন কোনো মাত্রা যোগ হয়েছে যে গতানুগতিক বিষয়গুলো নিয়ে আমরা রোজ কথা বলি তার বাইরে, এরকম নয়। কিন্তু দিল্লির ঘটনাটা আমার মনে হয়েছে এই জন্য আমার আলোচনায় আনার ইচ্ছে ছিল যে একটা বিষয়কে আপনারা দুজন, নীলাদ্রি এবং অনিন্দ দুজনেই কি একমত যে মন্দির মসজিদ ইজ নট দি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বেআইনি ভাঙা যাবে, বেআইনি হলে ভাঙা যাবে, সেটা যদি মন্দিরও তৈরি হয় বেআইনি ভাবে সেটাও ভাঙা যাবে, যদি মসজিদও তৈরি হয় বেআইনি ভাবে, যদি গুরুদুয়ারা তৈরি হয় যদি বেআইনি হয়, ভারতীয় আইন যদি সেটাকে বলে যে এটা আইন মেনে হয়নি এবং কোর্ট যদি বলে যে ঠিক আছে ওটাকে দরকার হলে ভেঙে দাও, তাহলে সেটা ভেঙে দিতে হবে। এবং কোন কোন সরকার এটা করবে? না না, আমি আমার কথা বলতে পারি। দেখুন, যদি মানে আদালত সেখানে যদি যা ভার্ডিক্ট দেয় সেটাকে সবাই মান্যতা দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে তারপরেও একটা মানবিকতা হয়ে যায়। আজকে আমি আপনাকে বলছি দিল্লিতে আরএসএস দপ্তরের সামনে বাতানুকূল গাড়ি রাখবো বলে বহু প্রাচীন মন্দির ভেঙে দিয়েছেন এবং শিবকে ক্রেনে করে তুলে নিয়ে গেছে। আরএসএস এর দপ্তরে গাড়ি থাকবে, ওখানকার আরএসএস এর নেতাদের গাড়ি থাকবে, বিলাসবহুল গাড়ি থাকবে, তার জন্য প্রাচীন আমরাও হিন্দুদের ভাগাবেগে আঘাত করা হয়েছে। আমরা তো জানি না যে ওইটা বেআইনি ছিল কিনা, যেটার কথা আপনি বলছেন সেই মন্দির বেআইনি ছিল কিনা এবং সেই প্রাচীনতম মন্দির আমি জানি না। নীলাদ্রি বাবুর কাছে এই ব্যাপারে কোনো তথ্য আছে? মন্দির সরানো, মানে আমি মানবিকতার কথা এখানে বলবো না, কারণ ঈশ্বরের মন্দির সরানো হয়েছে, মানুষের না। তো সেই মন্দির সরানো যদি বেআইনি হয় আদালতে শরণাপন্ন হওয়া যেতে পারে। কিন্তু এটা করে দিল্লি সরকার অন্তত প্রমাণ করলো তারা নিরপেক্ষতা বজায় রাখছে। তারা যেমন প্রয়োজনে মন্দির সরাচ্ছে, প্রয়োজনে মসজিদের পাশে উচ্ছেদ করছে। তারা কোনো বিশেষ আদালতের নির্দেশ আছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ধর্ম নিয়ে রাজনীতি যেটা তৃণমূল কংগ্রেস করছে, মানুষকে তাদের বেঘর করা, এইখানে আমার আপত্তি। মানবিকতা আগে, যেটা অবশ্য বিজেপি থাকে না, মানবিকতা আগে, মানবিকতা আগে। আপনারা সিলেক্টিভ মানবিকতা, বাংলাদেশে হিন্দুদের মারা হলে মানবিকতা নয়, তৃণমূল সেটা নিয়ে সোচ্চার হয় না, সিলেক্টিভ মানবিকতা। আমরা সংবিধান বিশ্বাস করি, সংবিধান না বলে দেয়নি এই দেশ, সংবিধান বলেছে যে আমাদের এদের আদালতে যান না, খ্রিস্টানের আদালতে যান না।
আদালতে যান না। জয়নুর। আরে এই সংবিধানটা কি অভিষেক ব্যানার্জি লিখেছে না বাবা সাহেব আম্বেদকর বাবা লিখেছে? সাহেব কোন আম্বেদকর সংবিধানে বলে বিশ্বাস করেন? আপনারা ছিল তা যদি মানেন বাবা না। সাহেব আম্বেদকরের আপনারা সংবিধানে মানেন। বিশ্বাস করেন তাহলে আপনারা আদালতের মানেন। সংবিধান মানেন শরণাপন্ন আপনারা। হন যেভাবে এসআইআর এর ব্যাপারে এই হচ্ছে, গায়ের জোরে, ঠিক একই ভাবে গায়ের জোরে, গায়ের জোর কি গায়ের সংবিধানের জোরে, জোরে, পশ্চিমবঙ্গে সংবিধানের করার জোরে, চেষ্টা করে জনমতের কিছু জোরে সব জায়গায় হয় এবং না। ভারতবর্ষের যদি মেনে স্বার্থে নিন। দিল্লিতে হয়েছে, বিহারে হয়েছে, পশ্চিমবঙ্গে কি হবে, হবে? অপেক্ষা করে কি থাকুন। হবে কি হবে আচ্ছা আমি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আইনের সাথে এক এখানে মিনিট, আছে এক মিনিট, মানুষ বলছে অনিন্দ। এনসিআরবি রিপোর্ট মানুষ বলছে না, NCRB রিপোর্ট। আরে রিপোর্ট ছাড়ুন, মানুষ বললে আপনারা তো আতঙ্কিত হয়ে যেতেন। প্লিজ অনিন্দ, আমার আরেকটা পয়েন্ট ছিল যেটা আমি এর আগে একবার উল্লেখ করেছি, সেটা হচ্ছে আমরা জানি যে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রানওয়ে, সেটার লেন্থ বাড়ানো গেলে আরো অনেক ভারী বিমান এখানে নামতে পারে, অপারেশনের অনেক সুবিধা হয়, কিন্তু সেটা বাড়াতে গেলে একটা মসজিদ তার এলাকার মধ্যে পড়ছে, ওই মসজিদটি কিন্তু সংরক্ষিত এলাকার মধ্যে। এখনো পর্যন্ত ওই মসজিদে আমি যতটুকু জানি যে যারা প্রেয়ার করতে যান তাদের নির্দিষ্ট সময়ে ঢুকতে হয় এবং সিআইএসএফ এর বেড়া পেরিয়ে যেতে হয়, নির্দিষ্ট সময় পরে সেখান থেকে তাদের বেরিয়ে আসতে হয় এবং তারা সেখানে সারাদিন থাকতে পারেন না, কারণ ওটা সংরক্ষিত এলাকার মধ্যে। শুধু প্রেয়ারের সময়টুকু তাদের অ্যালাউ করা হয়। তাদের আলাদা জায়গা দেওয়া হয়েছে যে অসংরক্ষিত এলাকা, যেখানে সবসময় তারা থাকতে পারবেন, এরকম জায়গায় মসজিদটাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওটা সরানো যাচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে যে উন্নয়নের প্রশ্নে এখানে আপনি কোন দিকে? না আমি বলি উন্নয়নের প্রশ্নে সব সময় আমি পাবলিকের পক্ষে, যেখানে উন্নয়ন নিঃসন্দেহে সেখানে থাকুক। এবার সমস্যাটা হচ্ছে এই যে আপনি যার কথা বলছিলেন এয়ারপোর্টের ওখানে মসজিদের কথাটা, সেটা এখনো কোর্টের বিচারাধীন বিষয়, এখনো অবধি কোনো রায় বেরোয়নি। সেই যখন রায় বেরোয়নি আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না। কোর্টের রায় বেরোলে তখন তো দরকার হলে সরকার সেভাবে কোর্টের রায়কে সামনে রেখে সরকার নিজের মতো ব্যবস্থা নিতে পারে। কিন্তু আমি বলছি যে এই কোর্ট সবকিছু কোর্ট মারফত হতে হবে কেন? দেখুন কিছু কিছু জিনিস থাকে, আমাদের কোর্টকে তো মান্যতা দিতে হয়। কিছু কিছু জিনিস থাকে, যেমন কেউ যদি কোর্টে যায়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের ইচ্ছে থাকলেও সেগুলো করতে পারি না, কারণ কোর্টকে আমরা মান্যতা দেব, সংবিধান আমাদের তাই শিখিয়েছে, তাই বলে। তো সেই কারণে কোর্টে যখন ব্যাপারটা আছে সাব জুডিশিয়াল ম্যাটার, আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না। কোর্ট যা রায় দেবে নিশ্চয়ই পরবর্তীকালে সেটা দেখা যাবে। উন্নয়নের প্রশ্নে আপনি জানেন মেট্রো রেল একটা বিরাট বড়, আমি ব্যক্তিগতভাবে উন্নয়নের প্রশ্নে আইনের পক্ষে, ভারতের সংবিধানের পক্ষে, মানুষের রায়ের পক্ষে নয়। মানুষের রায় দ্বিধা বিভক্ত হতে পারে। মানুষ আজ 5 জন মানুষ বলতে পারে না এটা করা উচিত, 5 জন বলতে পারে করা উচিত নয়। আসল কথা হচ্ছে দেশের আইন কি বলছে, দেশের সংবিধান কি বলছে, যে আইন আমাদের সংবিধানের প্রণেতারা যার ভিত্তিতে তারা সংবিধান তৈরি করেছিলেন। তৃণমূল কংগ্রেসের কোন নেতা কি আইন বলছেন সেই আইন বলছি না, আমরা সংবিধান মানে আপনারা তো নিজস্ব আইন সংবিধান তো বলছে যে এইটা সেকুলার কান্ট্রি। অভিষেকের সংবিধান না আম্বেদকরের সংবিধান? আম্বেদকরের সংবিধান সেকুলার কান্ট্রি। আপনারা কি বলেন? শুধুমাত্র এই আলোচনার প্রেক্ষিতে আমার মনে হচ্ছে সম্পর্কিত, তাই বলছি। নীলাদ্রি বাবু, আপনি জানেন যে মেট্রো রেল, যে কটা মেট্রো রেলের শাখা এখানে চালু হওয়ার কথা, আজ এতগুলো বছর হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত অনেকগুলো শাখা চালু করা যায়নি, যেটা বিমানবন্দর জোকা চালু করা যায়নি। চিংড়িয়াটা দেখুন না কত মিটার জায়গা, সেই জায়গাটুকুর জন্য ওই লিঙ্কটা চালু করা যাচ্ছে না। এখানে চিংড়িঘাটায় একটা কিছু জট পাখি আছে, এগুলো চালু করা যাচ্ছে না। এই প্রত্যেকটা জিনিস, এগুলো প্রত্যেকটাই অনেক ক্ষেত্রে আদালত পর্যন্ত অবজারভেশন। না আপনারা অনেক সময় অভিযোগ করেন যে একটি বিশেষ দল নাকি ধর্ম নিয়ে রাজনীতি করে। পশ্চিমবঙ্গে যদি দেখেন উন্নয়নের কথা বলছে সেই বিশেষ দলটি, আর ধর্ম নিয়ে রাজনীতি করছে একটি দল, যেটা কখনো দুর্গাঙ্গন তৈরি করছে মানুষের ট্যাক্সের টাকায়, কখনো বলছে শিলিগুড়িতে গিয়ে মানুষের ট্যাক্সের টাকায় শিবের মন্দির হবে, কখনো জগন্নাথ মন্দির তৈরি করছে মানুষের ট্যাক্সের টাকায় দীঘায়। অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকা মন্দির তৈরির জন্য ব্যবহার হচ্ছে, উন্নয়নের জন্য ব্যবহার। আমাকে একটা প্রশ্ন উত্তর দিন। উত্তরপ্রদেশে বেনারসের শিব মন্দির কোন মানুষের ট্যাক্সে টাকা বলতে দেবেন? হয়নি, রাম মন্দির হয়নি, আগে সুযোগটা দিন। আপনি তো জানেন, আমি বলছি যে সুযোগটা দিয়ে প্রশ্নটা শুনে নিন। যেখানে ওখানে উত্তরপ্রদেশে বেনারসের শিব মন্দির রেনোভেশনে কাজ হলো এবং বিরাট ভাবে করা হয়েছিল, গঙ্গার থেকে একদম টানা যাতে মন্দিরে যাওয়া যায়। এই কাজটা পুরো করেছে স্টেট গভর্নমেন্ট,
দেখে নিন আপনি। আরে রেনোভেশন, মন্দির আর তৈরি তার করেছে মানে state হচ্ছে government। এই তো তার রাম মানে মন্দির করেছে তৈরি কিনা? করেছে state পুরো government। কাজটা, মন্দিরটা এক মিনিট, পুরো অনিন্দ, রেনোভেশন তো এখানে- ভেঙে পড়ছে তার renovation। মানে মন্দিরের কাজ কি করেছে state? শুনুন অনিন্দ, স্টেট করেছে তো। মমতা মন্দির তৈরি বন্দ্যোপাধ্যায় করেছে সরকার, state। মমতা এবার আমি বন্দ্যোপাধ্যায় আসছি। সরকারকে কেউ কি প্রশ্ন করেছে এবার যে আমি আপনার আসছি। দক্ষিণেশ্বরে কেন স্কাইওয়াক তৈরি এবার করেছে? আমি আসছি, বলছি এই প্রশ্নটা কেউ বলছি করেনি। বলছি পার্থ, এবার এবার আমাদের খুব skywalk interesting, হয়েছে, আমি কেউ বলি প্রশ্ন আপনাকে, আমি করেনি। বলি, আপনি বলি। কিন্তু আপনি এবার মন্দির মমতা তৈরি বন্দ্যোপাধ্যায় করবেন কি আমাদের করেছেন? ট্যাক্সের আজকে টাকা, দেখুন, এটা কি আজকে এটা মুসলমান পার্থ ভাই বোনেরা আজকে মানতে পারবেন? নীলাদ্রিদাদের কটা যেটা- মসজিদ তৈরি করেছেন আপনারা মানুষের ট্যাক্সের টাকায়? আর নীলাদ্রিদা যেটা রাগ হচ্ছে যে দীঘায় জগন্নাথ মন্দির, মানুষের আপনাকে ট্যাক্সের বুঝতে টাকায় হবে কেন? আমার ওখানে ট্যাক্সের পর্যটন টাকায় শিল্পটা হসপিটাল কিভাবে হোক, উন্নত আমার করেছে। ট্যাক্সের টাকায় 8 রাস্তা মাসে হোক, 1 কোটি লোক মন্দির গেছে। মসজিদ কেন হবে? আজকে পর্যটন কে মন্দির শিল্প মসজিদ নিয়ে উন্নতি রাজনীতি করতে করছে? গেলে সেখানে কিছু জিনিস করতে হয়েছে। মন্দির করতে হবে, পর্যটন উন্নয়ন শিল্প করতে গেলে। মানুষের উন্নতি করেছে। উন্নতি আজকে এখানে করেছে দুর্গা মন্দির মন্দির করে। হলে এখানে কি পরিমাণ রেভিনিউ আসবে, পর্যটন শিল্প উন্নত হবে, আরে আপনি- সেটা মাথায় কি রাখবে না? আরে- পর্যটন কি তো আপনার ইয়ের মধ্যে পড়ে না, স্টেটের মধ্যে পড়ে না? আপনি নিশ্চয়ই পড়ে। constitution আজকে quarter তারই তৈরি করুন, দেখুন তবে অবস্থা। revenue আসবে। 8 মাসে Constitution quarter তৈরি করুন। Revenue এর জন্য সরকার থাকে না। সরকার ব্যবসায়ী নয়। দীঘাতে গেছে। এক মিনিট, তার এক মিনিট, মানে এক মিনিট। অনিন্দর লজিক হচ্ছে যে ওখানে একটা কারখানা করলে যা রেভিনিউ হতো তার থেকে মন্দির করা রেভিনিউ। তাহলে সারা দেশে সব কারখানা বন্ধ করে মন্দির বানিয়ে দাও। কারোর সঙ্গে কারো compare এটা করা কোনো যায় না। কথা হলো? কারখানাও হওয়া সরকার তো কারখানা করবে। নিঃসন্দেহে করবে, নিঃসন্দেহে করবে। আজকে কি কারখানা হচ্ছে না? আজকে আপনি চলে যান সেক্টর 5 এর ওখানে, না। আজকে চলে যান নিউ টাউনে, আপনি দেখতে পাবেন নিঃসন্দেহে সেখানে না না হচ্ছে। পার্থদা, সরকার কারখানাও করবে না, সরকারের কাজ কারখানা Facilitate করে না, করবে। আসলে Facilitate নীলাদ্রিদা করবে, জানে না। Semiconductor ব্যবসায়ীরা আমাদের কারখানা প্রধানমন্ত্রী করবে, sign করে মন্দির এসছে হবে মানুষের আমেরিকাতে। ডোনেশনে, যেভাবে রাম মন্দির হয়েছে। আবার বলি আপনাকে, সরকারের কাজ কারখানা আমি তৈরি আপনাকে করাও নয়, বলি- মন্দির তৈরি করাও নয়। আমি আপনাকে বলি, সেমি কন্ডাক্টর এখানে তার কারখানা তৈরি হবে, তার কোথায় হবে? মৌটা আমাদের নিউ কোথায় টাউনে হবে? হচ্ছে। সাইন কাজ করেছে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ছাড়ুন তো আমেরিকাতে মৌ। গিয়ে। এই দেখুন, সোমনাথ চ্যাটার্জি কতগুলো আমেরিকাতে মৌ সই গিয়ে। করেছিল? হয়েছে, বাংলায় হতে পারবে? সাইন মানে করলে হবে না বলছে। জমি দিতে আমাদের পারছেন, কাজ কি শুরু বলছেন, হয়েছে। নরেন্দ্র মোদীর নামে এরকম বলছেন আপনি? উনি নিয়ে আরে সাইন ওনার করেছেন তো আমেরিকাতে। সদিচ্ছা আছে, এখানে ও, সরকার আচ্ছা, পরিবর্তন না সরকারের হলে ওই প্রকল্প এখানে কোনো কাজ কারখানা চালু হবে না। হয়ে গেছে, গিয়ে দেখে আসুন আরে একবার। কোথায় এক হয়েছে? মিনিট, দেখান না, একটু ছবি এক মিনিট। দেখান। অনিন্দ, আমি শুধু আপনাকে একটা জিনিস শুধু আজকের জন্য, আজকে যেহেতু আমরা বসে আলোচনা করছি তাই উল্লেখ করব যে আমরা মন্দির দেখছি সেখানে 1 কোটি লোক গেছে, কিন্তু একই সঙ্গে আমরা দেখছি আজকেই স্বাস্থ্য ভবনে কয়েক হাজার আশাকর্মী এসেছেন। তারা বলছেন আমাদের 5,000 টাকা রেমুনারেশনটা বাড়িয়ে 15,000 করুন, যা কাজ আমাদের কাজের চাপ দেওয়া হয়েছে তাতে আমাদের এইটুকু আমাদের দিতে হবে। বন্ধ করে দিতে হয়েছে আজকে স্বাস্থ্য ভবনের গেট। আশা কর্মীরা, মহিলারা যেভাবে স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন তাদেরকে আটকাতে হিমশিম খেয়েছে পুলিশ। এখন মন্দির, মহাকালের মন্দির কি দুর্গাঙ্গন কি দীঘার জগন্নাথ মন্দির, মন্দির তৈরি হচ্ছে, 1 কোটি মানুষ আসছেন, সেখানে রেভিনিউ তৈরি হচ্ছে, আর রাজ্যের সেই সাধারণ গরিব মানুষ তারা এসে ধর্ণা দিচ্ছেন যে আমাদের 5,000 টাকা দেওয়া হয়, মাসে 15,000 টাকা দিতে হবে। আমি বলি আপনাকে, দেখুন, কেউ যদি মনে আসতে পারেন, আন্দোলন করতে পারেন, শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন এবং তাদের দাবি জানাতে পারেন। আজকে আশাকর্মী দিদিরা তারা এসেছেন, তারা তাদের কিছু দাবি ছিল, সেই দাবি নিয়ে তারা স্বাস্থ্য ভবনে গেছেন, তাদের দাবি জানিয়েছেন, জানাতে পারে নিঃসন্দেহে, এবং সরকার তাদের জন্য নিশ্চয়ই চিন্তা করবে। এখানে আমরা যে বসে তারা আছি, এখানে আজকে আশাকর্মীরা এসছেন, এর 2 মাস আগে সেখানে যাদের চাকরি চলে গেছে সেই শিক্ষকরা এসছেন, তার আগে প্রাইমারি শিক্ষকরা এসছেন, মাঝে মাঝে অফিসে আমি হয়ে যাচ্ছে। না না আমি আপনাকে বলি, এমনভাবে রাস্তাঘাট আটকে যাচ্ছে। প্রাইমারি শিক্ষক এবং এসএসসি যেগুলো আপনি এসএলএসটি যে আপনি জানেন এই শিক্ষক ছিল, বিকাশ ভবনের সামনে কি তাদের তো তুলকালাম পরীক্ষা অবস্থা। হয়েছে, বিকাশের ইন্টারভিউ ভবন হয়ে গেছে, আবার দেখুন। আদালতে ছিল, তাদের পরীক্ষা শুনুন। হয়েছে, ইন্টারভিউ হয়েছে, অনিন্দদা তারা হয়ে গেলে চাকরি বলবেন, পাবে। আমি বলবো। তারা চাকরি পাবে। কিন্তু আজকে আশাকর্মীরা যারা এসছেন তারা কিছু দাবি নিয়ে এসেছিলেন, আসতেই পারেন নিঃসন্দেহে, এবং সরকার তাদের জন্য চিন্তা নিশ্চয়ই করবে যে তাদের যেন আরো টাকাটা বাড়ানো হয়। তা অনেকগুলো দাবির মধ্যে একটা দাবি করুক না, কি আছে, ভালো তো সরকার নিশ্চয়ই টাকা করবে। খরচা করছে মন্দির করতে। না না, 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 কে সরকার বলছে? কি এদের কোথায় উপরে টাকা খরচা ফ্যালাসিটা করবে? দেখুন। নিঃসন্দেহে করবে, কেন করবেন না? সরকার তো বলুন, মানুষের জন্য সরকার। অনিন্দদা হলে বলবেন, বলবো বলুন না। আচ্ছা, প্রথমত মন্দির করে তো এমপ্লয়মেন্ট হয় না, কারখানা করে এমপ্লয়মেন্ট হয়, মন্দির করে রেভিনিউ আসে, কিন্তু এমপ্লয়মেন্ট হয়ে যায় না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আজকে একটা, আমরা তো বলি আমরা সেকুলার দেশ, এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী সেকুলার শব্দটা আমাদের প্রিয়াম্বলে ইনক্লুড করেছিল, আমরা সবাই মানি সেকুলার দেশ। একটা সেকুলার দেশে মানুষের ট্যাক্সের টাকায় একটি ধর্মের ধর্মস্থল কি করে তৈরি হয়?
কটা মসজিদ করেছে এই সরকার? তারপর তারা বলে তারা কি মুসলিম বান্ধব। আজকে মুসলমান ভাই বোনেদের আমি প্রশ্ন করছি, এই সরকারের কি অধিকার আছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় একটার পর একটা মন্দির তৈরি করার? এই সরকারের কি অধিকার আছে যে দুর্গাপুজোর সময় পুজো কমিটিগুলোকে 1,10,000 করে টাকা দিয়ে টাকা নয় ছয় করার? কি অধিকার আছে? এটাকে হিন্দু দেশ তারা করতে চাইছেন, তারপর তারা বলবেন মুসলমানরা তারা পাশে আছেন। এই ধরনের মুসলমানের সাথে প্রতারণা আর কোন সরকারের আগে পশ্চিমবঙ্গে করেনি, যেটা বর্তমান সরকার করছে, এবং সেকুলারিজমের সাথে প্রতারণা। কিন্তু তারপরেও আমি বলছি, আমার পয়েন্ট অফ কনসার্ন হচ্ছে এই মহিলারা যারা বসে ছিলেন আজকে আমাদের স্বাস্থ্য ভবনের সামনে, এবং তারা কি বলেছেন? তারা বলেছেন আমাদের রেমুনারেশন একটু বাড়াও, আমাদের একটা মেডিকেল ইন্স্যুরেন্স দাও, এবং মৃত্যুকালীন কাজ করতে করতে যদি কেউ মারা যান তাহলে তাকে কিছু ডেথ বেনিফিট দাও। না না পার্থদা, এটাই আমি বুঝতে পারি না, যে কেউ যেখানে সেখানে বসে পড়তে পারেন এই রাজ্যে, পুলিশ এসে ওঠাবে না, কারণ হচ্ছে তারা ভয় পায়। আরে গণতান্ত্রিক গণতান্ত্রিক মানে আইন হাতে নেওয়া? আরে আইন কেউ হাতে নেয়? রাস্তা বন্ধ করে বসে পড়ছেন, কি বলছেন আপনি? আমি একটা অরাজক পরিস্থিতি রাজ্যে। আজকে বলি, দিল্লি সরকার যা পারে পশ্চিমবঙ্গে কেন পারে না, এটাই প্রশ্ন। আপনি এটা নিরাপত্তা বলতে পারেন যে টিকা হ্যাপি পুলিশ নয় কেন? না, আমাদের পুলিশ টিকা হ্যাপি নয়, আমাদের পুলিশ টিকা হ্যাপি পুলিশ নয়, আমাদের পুলিশ মানুষের জন্য, মানুষের কাজ করার জন্য। আজকে যারা আশাকর্মী দিদিরা আসছেন তারা দাবি জানিয়েছেন, নিঃসন্দেহে সরকার তাদের কথা চিন্তা করবে, 100 বার করবে, কারণ এই সরকার মানুষের সরকার, এই সরকার মানুষের কথা চিন্তা করে, তাহলে করবে নিঃসন্দেহে, তারা জানিয়েছে সরকার। না না, ওরা মুসলমানদের মানুষ মনে করেন না। পার্থদা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, তার প্রেস কনফারেন্সে বলেছিলেন, যে গরু দুধ দেয় সে লাথি মারলেও তা সহ্য করতে হয়। মুসলমানদের মানুষ সংবিধান মানেন না, তাই তারা মুখ্যমন্ত্রী মানেন না, নালে কথা উনি বলতে পারতেন না। তাই তারা মন্দির তৈরি করেন মানুষের ট্যাক্সের টাকায়, কিন্তু মসজিদ করেন। আমি মন্দির মানুষ মানে ওদের কাছে হিন্দু, মুসলমান নয়। প্লিজ প্লিজ নীলাদ্রি বাবু, মন্দির কারণ উনি সাম্প্রদায়িক কথা বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন, আপনি না মুখ্যমন্ত্রী। আমি এই যাদের ছবি দেখাচ্ছি তাদের কথা বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে সরকারটা 4 মাস পরে আবার নির্বাচনের মুখোমুখি হতে চলেছে, সেই সরকারের কাছে তারা কি আর এই প্রথম দাবি জানালেন? তারা নিশ্চয়ই এর আগে দাবি জানিয়েছেন, তারা নিশ্চয়ই সরকারের কাছে লিখিতভাবে জানিয়েছেন। এতদিন মানেননি কেন? এই আজকে এই চেহারাটা, এটা একদিনের চেহারা নয় যে চলুন সবাই মিলে বসে পড়ি। কোথায় একটা ভুল হচ্ছে, আমি আপনাকে বলি, এই যে আশাকর্মী, এই আশাকর্মী অ্যাপয়েন্ট কিভাবে হবে না হবে এই সরকারই তো করেছে, এবং তাদের কত মাইনে দেওয়া হবে এই সরকারই করেছে। তখন এরা বিরোধিতা অনেক করেছিলেন, এনাদের নিয়ে অনেক বিরোধিতা করা হয়েছে যে কেন টাকা দেওয়া হবে, কেন টাকা দেওয়া হচ্ছে, অনেক কিছু করেছিলেন। যাই হোক, এখন তারা একটা চাকরি করছেন, তাদের একটা কর্মসংস্থান হয়েছে, এবং তারা তাদের কিছু দাবি নিয়ে এসছেন। মানুষের দাবি কিছু মেটে না, সরকার চিন্তা করে, কারণ এই সরকার তো মানুষের জন্য চিন্তা করে, তাদের কথাও চিন্তা করছেন, নিঃসন্দেহে হবে। আর আপনি 4 মাসের কথা বললেন, ওনারাও জানেন যে 4 মাস শুধু একটা নিয়ম মানতে হয় বলে, ইলেকশনে যেতে হয় বলে, কারণ পুনরায় আবার এ সরকারই আসবেন। সে আশাকর্মী দিদিরাও জানেন, আবার আশাকর্মী দিদিরাও জানেন। আমি যদি ওনারা মানুষ, বাংলার মানুষ বলছে চারদিকে, কোথায় বলছে আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনি বাতানুকূল ঘরের মধ্যে বসে দেখেন। আমি গ্রামে যাই, মানুষের পাশে থাকি। আমার যেটা মনে হচ্ছে যে ভয় বলে পশ্চিমবঙ্গের সরকার, বর্তমান সরকার, তারা তাদের সাফল্যের যে পালকগুলো আছে তার মধ্যে অন্যতম সাফল্যের পালক হিসেবে বর্ণনা করেন লক্ষ্মীর ভান্ডারকে। তারা বলেন এই রাজ্যের মহিলাদের সমর্থন আমাদের সঙ্গে আজীবন থাকবে, কারণ মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে এই রাজ্যের মহিলারা আজীবন এই ভাতা পাবেন। আজকে এই কয়েকশো মহিলাকেই তো দেখছি রাজ্য সরকারের বিরুদ্ধে, নীলাদ্রি বাবু, তারা তো রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে এসছেন। তারা 4 মাস বাদে যখন ভোট দেবেন, তারা এই সরকারকেই চাইবেন। কি অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে অনিন্দ? প্রথম কথা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার অত্যন্ত ভালো প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং আমার ভালো লেগেছে দেখে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসে বলেছেন যদি বিজেপি ক্ষমতায় আসে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প, যেগুলো জন উন্নয়নমূলক প্রকল্প, চালু থাকবে, স্পষ্ট করে দিয়েছেন। এই প্রকল্প নিয়ে কোনো বিভেদ নেই। বিভেদ হচ্ছে যখন চাকরি চুরি হচ্ছে, যখন অঙ্গনবাড়ি কর্মীরা ঠিকমতো পেমেন্ট পাচ্ছে না বা ভাতা পাচ্ছে না, যখন আইন মানুষ হাতে তুলে দিচ্ছে অত সরকার ব্যবস্থা নিচ্ছে না, এটা নিয়ে অসুবিধা। লক্ষ্মীর ভান্ডার নিয়ে অসুবিধা, ভালোকে ভালো বলবো, আপনারা ভালোকে ভালো বলতে পারেন না, খারাপকেও খারাপ ভালো বলেন। লক্ষ্মীর ভান্ডার মহিলারা সরকারের সমর্থনে কথা বলবেন, এই ছবিটা না বলছে একদমই। লক্ষ্মীর ভান্ডার দেয়া সত্ত্বেও বিজেপির ভোট কত আর তৃণমূলের ভোট কত? বিজেপি 2,77,00,000, তৃণমূল 2,77,00,000 পেয়েছে, আর বিজেপি পেয়েছে 2,34,00,000। তাই 2,34,00,000 ভোট লক্ষ্মীর ভান্ডার সত্ত্বেও তো বলি, এটা গণতন্ত্র, স্বাভাবিক। পার্থদা, বিজেপি যেভাবে দেখে
দেখে লোক আমরা এইটা দিচ্ছি তার মানে ভোটটা আমাদের দাও, আমরা দেখি সেটাই না, তো হওয়া উচিত। আমরা দেখি না, আমরা দেখি আমরা কারণ উন্নয়ন, আপনারা আমরা এই কিছু দেন উন্নয়ন না বলে করেছি। দেখেন। আপনি যদি মনে করেন পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। উন্নয়ন মানে কি? আপনাদের উন্নয়ন উন্নয়ন বিভিন্ন হচ্ছে। রকমের উন্নয়ন, তৃণমূল এই নেতাদের বিভিন্ন উন্নয়ন হচ্ছে, আমরা তার মানুষের জন্য হচ্ছে না। পাঁচালী উন্নয়নে পাঁচালী নিয়ে মানুষের কাছে যাচ্ছি, আমরা এই উন্নয়ন করেছি। যদি মনে ওইসব করেন কাজ করলে পাঁচালী নিয়ে যেতে হতো না, পাঁচালী সেটা নিয়ে বলা যায় না। যাচ্ছেন, তাহলে কারণ নরেন্দ্র মোদী হচ্ছে হাম ইয়ে তার কিয়া হাম, সত্যি উন্নয়ন তাহলে মানুষ নরেন্দ্র দেখতে মোদী পাচ্ছে না। উদ্বোধন করতে আসছেন কেন? নরেন্দ্র মোদী কোনো পাঁচালী নিয়ে আসছেন না, আপনারা পাঁচালী নিয়ে যাচ্ছেন কারণ উন্নয়ন মানুষ দেখতে পাচ্ছে না। আরে মানুষ তো উন্নয়ন হলে দেখতেই পাবে, আপনাকে পাঁচালী নিয়ে যেতে হবে কেন? আরে এটাই তো নিয়ম, গণতন্ত্র আপনি মানেন না। আমি কি গণতন্ত্র কাজ আবার করেছি কি? তার লক্ষ্মীর তার- পাঁচালী আমরা ধাঁচে যা যা একটি করেছি, পাঁচালী করেছেন, তাতে আপনার এটাও গায়ে লাগছে, হিন্দু সেটাও ধর্মের আপনার গায়ে ছোঁয়া, লাগছে, সেটা নিয়ে সেটাও আপনার গায়ে মুসলমান লাগছে। ভোটারদের আমরা কাছে কি কাজ যাচ্ছেন, আপনার করেছি মনে হয় সেটা সেটার- মেনে নেবে? সেটার খতিয়ান, আপনারা কাজ করলে খতিয়ান দিতে হতো না, কাজ করলে খতিয়ান দিতে হতো না। বাবু, আপনি পাঁচালীকে ধর্মের সঙ্গে মেলাচ্ছেন কেন? 100 বার লক্ষ্মীর পাঁচালী হচ্ছে পাঁচালী লোক সংস্কৃতি। হ্যাঁ, লোক সংস্কৃতি ওরা মানে জানে না, লক্ষ্মী ওরা একেবারেই পাঁচালী। লোক সংস্কৃতি। ও আচ্ছা, ওরা জানেন না, যখন ওরা জানেন না। তৃণমূল করে ওটা লোক ওরা সংস্কৃতি লক্ষ্মী হয়ে যায়। পাঁচালী বলা হয়নি তো, ওটা- বলা ওটা- হয়েছে উন্নয়নের পাঁচালী। শুনুন, লক্ষ্মীর ভান্ডার কেন প্রকল্পের নাম? আমার উত্তর দিন তো। হিন্দু দেবীর নামে কেন প্রকল্পের নাম? একটি আমি সেকুলার বলি দেশে আপনাকে, আমি বলি বলতে পারবেন? আমি বলেছি, বলি নীলাদিদি অনেক কিছু জানে না, অনেক সময় বলে লক্ষ্মী ছেলেটা, লক্ষ্মী ছেলেটা মানে কি লক্ষ্মী জানেন? হিন্দু দেবী না দেবী আরে নয়। দাঁড়ান না, আপনি একটা সারাক্ষণ মুসলমান আপনার ভাই এর বা মধ্যেই বোনকে চলে গেলেন। জিজ্ঞেস করুন, আরে এটা তাদের একটা কাছে এটা আরে acceptable নামে কিনা? আপনাদের অবশ্য নামের আপত্তি আছে, শুধু সব নরেন্দ্র মোদী নামে আপনারা হওয়া উচিত। কত আপনারা মনে উপেক্ষা করেন করবেন নাম মুসলমানদের? আপনারা চেঞ্জ করেন, তাদের আপনারা মানুষ নতুন হিসেবে প্রকল্প treat করতে করুন। পারেন না, নাম চেঞ্জ করেন, তাদের ভোট ব্যাংক মানবেকার ভাববেন না, নাম তাদের পরিবর্তন, গরু ভাববেন না, মানুষ মানবেকার নাম হিসেবে treat পরিবর্তন করুন। করো। তাই এই মুসলমানরা শুধু আজ প্রধানমন্ত্রীর দাবি নামে করছে দাও। তৃণমূলের এটা হাতে, বললে হয় না। তারা মানুষের উন্নয়ন মর্যাদা মানুষের পায়। কাছে যা এই যে বলবো। মালদায় মহসম আরে বেনজির যান- নূর ভোটের আগে আরে- তৃণমূল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কারণ তিনি বুঝতে পারছেন মুসলমানরা তৃণমূলকে ছেড়ে চলে যাচ্ছে, তৃণমূলের অপমান সহ্য আপনাকে করতে এসে না মুসলমান পেরে। বলে গেছে? আরে চলে তো ও, গেল, আপনার আটকাতে সে বলে পারলেন? গেছে কি? আপনাকে বলে গেছে? কেন চলে গেছে? তো গেল, আটকাতে ও, আচ্ছা, পারলেন? আচ্ছা, আচ্ছা। সে আপনার থেকে তো অনেক লোক আপনারা বাবরি মসজিদ তৈরির দাবিকে সমর্থন করেন? হ্যাঁ না না বলুন। বিজেপি আপনারা বাবরি মসজিদ তৈরির দাবিকে সমর্থন করেন না করেন না? আপনি বলতে বাবরি পারবেন। মসজিদে চলে গেছেন। আরে হ্যাঁ না না বলুন না, সমর্থন করেন না করেন না, করেন না করেন না বলুন। আমরা যারা আপনার তৃণমূল দলেরই এবং হুমায়ুন কবির বাংলার দাবি মানুষ, করছে, আমরা তারা করি। না উন্নয়নের কথা ভাবি আমরা। মানে সমর্থন আমরা করেন হচ্ছে ওসব একমাত্র কাজ। দল যারা আপনাদের উন্নয়নের উন্নয়ন, খতিয়ান। বলুন তৃণমূল BJP, কর্মীদের BJP উন্নয়ন, বলুন, যে তৃণমূল আমরা এই নেতার কাজ করেছি, উন্নয়ন, এই উন্নয়ন করেছি, কিন্তু উন্নয়ন সাধারণ করবো। মানুষের উন্নয়ন নয়। খতিয়ান দিতে বলুন। আরে খতিয়ান দিতে বলুন BJP কে। উন্নয়ন হলে খতিয়ান দিতে হতো না, মানুষ এবার দেখতে পেত। যে 100 দিনের কাজে টাকা দিয়েছেন, আবাসের টাকা আরে দিয়েছেন, আরে 2 লক্ষ চুরি কোটি হচ্ছে টাকা তো। রেখেছেন। 100 আমাদের দিনের ন্যায্য টাকা চুরি করছে তৃণমূলের নেতারা। লক্ষ কোটি টাকা সরকার পরিবর্তন হলেই টাকা বাংলায় আসবে। কথা বললে বাঙালিকে হেনস্থা করেছেন, বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই বলেছেন। 2 লক্ষ কোটি টাকা কোত্থেকে এলো? আজকে কালকে GST শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে দেখালেন কেন্দ্রীয় সরকারকে পাঠানো রাজ্যের একজন আইএএস এর চিঠি, সেখানে 52,000 কোটি টাকা পাওনা বলে লেখা হয়েছে। টোটাল আমরা হিসেব করে দেখেছি, আমাদের সরকার থেকে বলা হয়েছে এবং দেখানো হয়েছে, সে ওপেন খতিয়ান আপনারা দেখে নেবেন যে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। 2 ওই লক্ষ খতিয়ানই তো কোটি দেখালেন টাকা আমাদের শ্রমিকবাবু। শ্রমিকবাবু কি বলছেন খতিয়ান 52,000 দেখেছে? কোটি শ্রমিকবাবু টাকা বলতে এবং শ্রমিকবাবুর খতিয়ান শ্রমিকবাবুই বুঝতে পারেন না। এখন সমস্যাটা হচ্ছে যেমন আবাসের টাকা ওনারা দেননি, দেবেন না, কোর্ট বলেছে সেটা মানবো না, 100 দিনের টাকা দেবো না, কোর্ট বলছে মানবো না, বাংলাকে বঞ্চনা করো, বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, এদেরই নেতা বলেছে। কোর্ট কিভাবে বলেছে? কোর্ট বলেছিল কোর্ট যারা বলেছে শর্ত সাপেক্ষে 100 দিনের টাকা মুখ্যমন্ত্রী সেই তারা কাজ শর্তের কাগজ করে ছিঁড়ে ফেললেন। না, এবার তারা যে টাকাটা তাদেরকে ক্লিয়ার করার কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের সভায় কেন্দ্রের থেকে পাঠানো যে চিঠি তার একটা কপি তিনি তো সবার সামনে ছিঁড়ে ফেললেন। যে কেন্দ্র শর্ত কি মানব না। বলেছে? এই টাকা নিয়ে অনিন্দরা খুব বিচলিত, কারণ ওই টাকা নিঃসন্দেহে মানে বাংলার মানুষের টাকা, হকের টাকা, 100 বার চাইবো, আমার টাকা না, আপনার টাকা না, কারোর টাকা না, মানুষের হকের এই টাকা। টাকা লুটে পুটে তৃণমূল কর্মী নেতারা এই খাচ্ছে, আবার মানুষের বুঝতে ট্যাক্সের ভুল, টাকা জানেন তো? লুটে পুটে খাচ্ছে ওরা আবার বলে বুঝতে ভুল। এই টাকা বন্ধ মানুষকে হয়েছে। কাজ করেছেন 100 এত দিনের টাকা সেনসিটিভ, দিচ্ছেন না, টাকার ভাগ পাননি দিনের বলে। পর দিন, বছরের পর বছর, বছরের পর বছর টাকার ভাগ মমতা আটকে গেছে, বন্দ্যোপাধ্যায়, রোজগার আটকে গেছে, আমাদের এই সরকার রোজগার মমতা আটকে গেছে, বন্দ্যোপাধ্যায় চোরেদের টাকাটা দিয়ে সরকার, দিয়েছে। মানুষ বলছে তার চোরেদের হাত থেকে সরকার, টাকা দিয়েছে। আচ্ছা, চোরেদের এক সরকার মিনিট, মানুষ বলছে। আজকের এই আলোচনায় দীঘার জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির বা দুর্গাঙ্গন সবই আলোচনায় এসছে, কিন্তু এটাও তো ঠিক যে এই সরকারটা তো জাস্ট 2 বছর আগে তৈরি হওয়া সরকার নয়, এই সরকারের প্রায় 15 বছর হতে চললো এবং এর মধ্যে সরকার আরো অনেক কাজ করেছে এবং যেগুলো করা দরকার সরকারের, হাসপাতাল তৈরি করা বা অন্য যে কোনো ধরনের উন্নয়নমূলক যে পরিকাঠামো তৈরি করা, সরকার সেগুলো করেছে।
কিন্তু তারপরেও সেই পরিকাঠামো প্রশ্নের মুখে কিভাবে পড়ছে বিরোধীদের কাছ থেকে, আমি সেই প্রসঙ্গে এবার একটু আসতে চাই। অনিন্দ, নন্দীগ্রাম, আমি শুরুতেই বলছিলাম যে নন্দীগ্রাম হচ্ছে এই যে সরকার তৈরি হয়েছে 2011 সালে, তার পেছনে অন্যতম চালিকা শক্তি ছিল। ফলে নন্দীগ্রামে অনেক সরকারি প্রকল্প পরে হয়েছে, সেতু তৈরি হয়েছে, মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে, সব নন্দীগ্রামে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলা যায় যেহেতু নন্দীগ্রামের কারণে তিনি অনেক অন্যতম কারণ নন্দীগ্রাম যে তিনি সরকার গড়তে পেরেছেন, তিনি নন্দীগ্রামকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আজকে শুভেন্দু অধিকারী কি বলছেন, যে একটা মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি হলো, নামেই মাল্টি স্পেশালিটি হাসপাতাল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢিলছোড়া দূরত্বে সেবাশ্রয় করতে হচ্ছে। আমি বলি এবার, গতকালকে, আজকে সমস্ত পেপারে আপনি দেখেছি, আপনি বা সোশ্যাল নেটওয়ার্কে আপনি দেখতে পাবেন, গতকালকে সোনালী বিবি যাকে তাড়িয়ে দিয়েছিলেন ভুল করে এবং জোর জবরদস্তি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তিনি মানে একটি সন্তান প্রসব করেছেন, তাকে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন রামপুরাহাট স্বাস্থ্য কেন্দ্রে। সেখানকার পরিস্থিতি দেখে এবং যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার দেখে অবাক হয়ে গেছে সাধারণ মানুষ, যে এত পরিষ্কার, এটা কি প্রাইভেট নাকি সরকারি? কারণ সরকারি লোকে ভাবে ওটা খুব নোংরা ফেলা, তা নয়। শুধু আরে শুভেন্দু কি বললো, শুভেন্দুর কথা ওদের পার্টির লোকেরাও বিশ্বাস করে না, ওদের কথা ছেড়ে দিন। আপনি চলে যান গ্রামে, যে কোনো হসপিটালে চলে যান, আরো সেবা পাবে। একটা তো মানুষ আছেই এবং তাদের মানুষ আরো সেবা পাবে। আমরা ক্যাম্প করি না, ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে হেলথ ক্যাম্প করি না, করি, তাহলে কি অসুবিধাটা কোথায়? রাগ হচ্ছে কেন এত? ওনাদের প্রাক্তন নেতা শুভেন্দুর কথা মানুষ গুরুত্ব দেয় না, উনি আজ বলছেন, ভালো কথা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কি গুরুত্ব দেয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেলায় জেলায় সেবাশ্রয় প্রকল্প করছেন, এটা কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না যে স্বাস্থ্য পরিষেবা রাজ্যে কিভাবে ভেঙে পড়েছে? স্বাস্থ্য পরিষেবা যদি ঠিক থাকতো, সেবাশ্রয়ের প্রয়োজন কি হতো? অভিষেকই তো বলছেন এই সরকার, মানে একেবারে তার বিভিন্ন উদ্যোগের মধ্যে দিয়ে বলছেন এই সরকার ঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা দিতে পারছে না। এটা স্পষ্ট। সেবাশ্রয়ের প্রয়োজন উনি আসলে সেবাশ্রয় তো ভিড় হচ্ছে, দুভাগ আছে। আচ্ছা অনিন্দ্যদা, আপনি অভিষেকপন্থী না মমতাপন্থী? আমি তৃণমূলপন্থী, আপনার মতো দিলীপপন্থী, শুভেন্দুপন্থী, সুকান্তপন্থী, এরকম পন্থী আমরা নই। আমরা তৃণমূলের সৈনিক, সৈনিক, আচ্ছা বুঝতে পেরেছি, সাধারণ সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ভোটের সময় যুদ্ধ করেন, ভোট লুট করেন, আমরা ভোট লুট করেছি, তারপর আমরা ভোট লুট করে জিতে এসেছি। বাকি সমস্ত আপনারা ভোট লুট করে জিতে সেবাশ্রয় মডেলটা হচ্ছে এরকম, কোন মানুষ সেখানে দেখাতে গেলে প্রাথমিকভাবে তাকে চিকিৎসা করা হলো, এবং অপারেশন হয়, কিন্তু অভিষেক তার বাইরে নিয়ে গেলেন, এই প্রথম অভিষেক। এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হবে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হবে, সেটা এই প্রথম। আর সরিয়ে প্রথমেই নন্দীগ্রাম, না নন্দীগ্রাম বলছেন কারণ এরপর দেখবেন সিঙ্গুরে হচ্ছে, তারপর দেখবেন উত্তর 24 পরগনা হচ্ছে, বিভিন্ন জায়গায় হবে। এটা নিয়ে কোনো প্রসঙ্গ নেই। এবং এই পরিষেবার জন্য কারো যদি অপারেশন করা দরকার পড়ে বা জটিল কোনো রোগ হয়, আবার সারা পশ্চিমবঙ্গেই স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, এটাই তো বলছেন। কে বলেছে? শুভেন্দু বলেছে, শুভেন্দু বাবা মাও বিশ্বাস করেন। যতদিন তৃণমূলে ছিলেন, যেদিন অভিষেক থাকবেন না আপনাদের দলে, সেদিন অভিষেক সম্বন্ধে আপনারা কি কথা বলবেন? শুভেন্দু অধিকারী কি আপনারাও তো ভালো জানেন। আমরা কি জানি? আলোচনাটা অন্যদিকে অন্য খাতে বইছে। আমি নীলাদ্রিবাবু আপনার কাছ থেকে আগে শুনতে চাই যে এতদিন এই সেবাশ্রয় প্রকল্পটা উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের যে লোকসভা কেন্দ্র তার ভেতরেই করছিলেন, কিন্তু এবার তিনি সরিয়ে নিয়ে তার কেন্দ্রের বাইরেও সেবাশ্রয় আয়োজন করছে নন্দীগ্রামে। আমি একটু আপনাদের দেখাতে চাই এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আজকে বলেছেন। আজকে যে নন্দীগ্রাম দিবস আপনাদের শুরুতেই বলেছিলাম, নন্দীগ্রামে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে তিনি বলেছেন যে নিঃসন্দেহে সামনে নির্বাচন, তাই নন্দীগ্রামের মানুষকে এই পরিষেবার নামে ইনফ্লুয়েন্স করার জন্য অভিষেক এই সেবাশ্রয় এখানে নিয়ে এসছেন। এর থেকেও মারাত্মক সেন্সিটিভ কথা আগে বলেছেন, যেটা আজকে আর বলেননি তিনি, কিন্তু উল্লেখ করেছেন, করে বলেছেন এটা আগেই বলেছে আর বলছি না, যেটুকু বলেছেন সেটুকু আপনাদের শোনাই। যদি সেবা দেওয়ার ইচ্ছা ছিল 4 বছর 9 মাস কোথায় গেছে? 4 বছর 9 মাস কোথায় গেছে? আমি তো 45,000 লোককে শুধু চশমা দিয়েছি, 45,000 লোককে আমি চশমা দিয়েছি। ওটার সময় কেন হয়?
যেদিন 21শে মমতা ব্যানার্জি হেরে গেল সেদিন থেকেই তো সেবা দেওয়া উচিত ছিল। আমি তো 2004 সালে সিপিএম এর সঙ্গে লড়তে গিয়ে হেরেছিলাম, আমি তো মাঠ ছেড়ে যাই, আমাকে তো লোক ভোট দিয়েছিল। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো আমি 2009 1,73,000 ভোট দিয়েছি। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো 2014-তে আমি 2.5 লক্ষ ভোট দিয়েছি। তুমি 1,08,000 ভোট নিয়ে গেছো, 5 বছর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ভোটের সময় তুমি শীতে যেমন আলিপুর চিড়িয়াখানায় পাখি আসে উঠতে উঠতে উঠতে, পরিযায়ের মতো এলে কি কিছু করবে কেউ? শান্তিতে আছে নন্দীগ্রামে, আমি বা আমরা আছি বলে। লাস্ট দুটো লাইন খুব ইম্পর্টেন্ট, সেটা নিয়েও আলাদা করে কথা বলা যায়, কিন্তু যেভাবে পরিযায়ী পাখি বলে তিনি রীতিমতো ডেমনস্ট্রেট করে দেখালেন অনিন্দ, দেখুন, যে উঠতে উঠতে এবার তারা আবার ফেরত আসছে 4 বছর 9 মাস বাদে। আমি বলি এই পরিযায়ী পাখি হয়ে আসা উনি ভুলিয়ে ফেলেছেন। আসলে ঠান্ডা পড়েছে তো হতে পারে অনেকে, যে দিল্লি থেকে যেমন পরিযায়ী পাখি হিসেবে বিজেপির নেতারা আসছে তাই সেইটার সঙ্গে গুলিয়ে ফেলেছেন। এখন ব্যাপারটা হচ্ছে নন্দীগ্রামে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, 4 বছরে বলছি, হয়নি। না সেবাশ্রয় প্রকল্পটা 4 বছর আগের তো নয়, আপনাকে বুঝতে হবে আস্তে আস্তে সেবাশ্রয় প্রকল্প আরো নতুন ভাবে তৈরি হচ্ছে, হতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে যে নন্দীগ্রাম কেন, সারা পশ্চিমবঙ্গে যে পরিমাণ উন্নয়ন হচ্ছে উনি নন্দীগ্রামে দাঁড়াতে চাইছেন না, উনি চলে যেতে চাইছেন কাঁথিতে। তা আমরা বলি আপনি তো লোডশেডিংয়ে জেতার নেতা, আপনি নন্দীগ্রামে আরেকবার দাঁড়ান না, এই নন্দীগ্রামে আপনাকে হারাবো। বেশ, এবার এই পয়েন্টে নীলাদ্রি বাবুর বক্তব্য শুনতে চাই। প্রথম কথা হচ্ছে যে শুভেন্দু যেটা বলেছেন যে 4 বছর 9 মাস বাদে কেন সেবাশ্রয় নিয়ে আসতে হচ্ছে। না, আমি যেটা বুঝতে পারি না, যদি নন্দীগ্রামে সত্যি স্বাস্থ্য পরিষেবা, রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত ভালো উন্নয়ন হতো, মানে উন্নত মানের পরিষেবা দিতেন, তাহলে সেবাশ্রয় করার কি প্রয়োজনীয়তা? দ্বিতীয়ত, যদি সেবাশ্রয় করারই হলো, ভোটের আগে কেন করার হলো? তার মানে বেকায়দায় পড়ে গেছে তৃণমূল কংগ্রেস। মানুষ তো এইভাবেই ভাববে না। আর সেবাশ্রয় যে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এটাকে একটা ইঙ্গিত করছে না পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা নিয়ে মানুষ খুশি নয়, তাই মানুষকে খুশি করার জন্য একটা অল্টারনেটিভ, একটা ইনিশিয়েটিভ অভিষেক নিচ্ছে, ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে। ভালোকে ভালো বলতে অরিন্দরা জানেন না, কিন্তু মানুষ জানে। যেরকম লক্ষ্মীর ভান্ডার ভালো প্রকল্প, সেবাশ্রয় ভালো প্রকল্প, এর আগে লক্ষ্মীর ভান্ডার ভিক্ষে বলেছিলেন, কিন্তু এই বিরোধী দলের নেতা দেখুন আপনি এই পার্থদাকে নিশ্চয় পার্থদা আর্কাইভ খুব স্ট্রং, কিন্তু এক্ষুনি চালিয়ে দেবে, কিন্তু চালান না, আমি চালান না, আমি চালাতে চ্যালেঞ্জ করছি, পারবেন না চালাতে। আচ্ছা, এখন কথা হচ্ছে, না চালান না, কোথায় আপনারা আছে চালান, কিন্তু কথা হচ্ছে এই লক্ষ্মী ভান্ডারকে বিজেপিরা ভিক্ষে বলেছিল একই না। স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যমন্ত্রী তো সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়, এই মমতার নেতৃত্বে যে স্বাস্থ্য পরিষেবা সেটা কতটা ভেঙে পড়েছে সেটা সেবাশ্রয়ের মাধ্যমে আঙুল দিয়ে সরকারকেই দেখিয়ে দিচ্ছেন। আমি অভিষেককে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হাতে সময় কমে আসছে, আমি একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল এখানে পাচ্ছি, সেটা হচ্ছে দেখুন 2007, 8, 9 তো নন্দীগ্রাম নানা কারণে রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গায় চলেই এসেছিল, সেখানে গুলি চলেছে, মানুষের মৃত্যু হয়েছে। আমার এক্স্যাক্টলি অতটা মেমোরিতে ছিল না, কিন্তু আজ শুভেন্দু দাবি করেছেন যে সব মিলিয়ে নাকি 41 জনের মৃত্যু হয়েছে নন্দীগ্রামে সেই সময়। 41 জন মানুষ সেই সময় মারা গেছেন নন্দীগ্রামে। কিন্তু হঠাৎ করেই নন্দীগ্রাম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল 2021-এও। তার কারণ সেখানে বিধানসভা নির্বাচনে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী। এবছর 26-এ কেউ জানে না মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী আবার ওইখানে গিয়ে লড়বেন কিনা, কেউ জানে না। না তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে, না বিজেপির কোনো প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। ফলে এখনো পর্যন্ত নন্দীগ্রামে আবার মমতা ভার্সেস শুভেন্দু হবে কিনা এটা স্পষ্ট নয়, অথচ এই অদ্ভুত একটা লড়াই চলছে, নন্দীগ্রামের দখল রাখার লড়াই। না, আমি আপনাকে বলি, দেখুন আমাদের বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট। সেবাশ্রয়টা নিয়ে একটুখানি বলে দিই। সেবাশ্রয়ে মানুষ আসবেন তারা ট্রিটমেন্ট করাতে, তাদের যদি কোনো অপারেশন বা কিছু বড় সড়ো কিছু দরকার পড়ে, এই আমাদের ওখান থেকে তাদেরকে রেকমেন্ড করা হবে আমাদের সরকারি হাসপাতালে, সেখানে হবে। এটা এগুলো জানেন না হয়তো, তো মানুষ আরো পরিষেবা কোন জায়গায় এটাকে আটকে যাচ্ছে ব্যাপারটা, সেটা হচ্ছে যে যদি এরকম হয় যেরকম ক্যাম্প করে মানুষকে পরিষেবা দেওয়া এবং সেখান থেকে যাদের প্রয়োজন তাদের হাসপাতালে পাঠানো,
তো এই নেটওয়ার্কটাই সরকার বানাতে পারে। না না, এটা আজকে এই হয় না, নেটওয়ার্কটা সরকার আপনার সাংসদ কেন? আপনার পাড়ায় আপনি দেখবেন সরকার তৃণমূলের তরফ পাচ্ছে না থেকে বলে ব্লাড সাংসদ। ডোনেশন এবং হেলথ ক্যাম্প সরকার করে কিনা? পাচ্ছে না, তাই সেটা করে তো। সাংসদকে এগিয়ে আসতে হেলথ ক্যাম্প হচ্ছে। করে কিনা? ভালো উদ্যোগ লীলাবতীতে তো। পাড়াতেও হয় হেলথ ক্যাম্প। অনিন্দদা তৃণমূল নিজে কংগ্রেসের তরফ থেকে অভিষেকের করা হয়। উদ্যোগকে সমালোচনা করছেন, এটা ঠিক নয়। ভালো উদ্যোগ নিচ্ছেন। এখন এই লোকগুলো তো সরাসরি হসপিটালে যেতে পারতো, সেবাশ্রয়ে না আছে। হসপিটালে এবং পরিষেবাটা স্বাস্থ্যসাথী নেই কার্ডও বলেই, দিয়ে করেছেন বোধহয়, হসপিটালে করেছেন কি? পরিষেবাটা নেই বলেই তো স্বাস্থ্যসাথী সেবাশ্রয় কার্ডটা করতে করেছেন তো? হচ্ছে। সেই জন্যই তো সেবাশ্রয়ে যেতে হচ্ছে। হসপিটালে ইনিশিয়াল পরিষেবাটা নেই, অনিন্দদা নিজেই বলে দিলেন। সেবাশ্রয়ে আসবে, সেবাশ্রয় বলে যাবে, হসপিটালে যেতে হবে। তাহলে ভারতে সব জায়গায় তাহলে সেবাশ্রয় করতে করা হয়। এই ক্যাম্প আমাদের আমরা আরে যারা আপনার তৃণমূল করি, ক্যাম্প করার পাড়ায় পাড়ায় দরকার ক্যাম্প এই হয় কিছুদিন কেন? আগে আমি করলাম। কারণ পাড়ায় কিছুদিন পাড়ায় আগে আমি হসপিটাল করলাম। নেই, আর যেখানে আছে এই পরিষেবা এই নেই। ক্যাম্প আর যেখানে করে, পরিষেবা ওই আছে হসপিটাল মানুষ থেকে ভরসা ডাক্তাররা রাখতে পারছে ক্যাম্প না। করে। মানুষ ভরসা নতুন রাখতে নতুন পারছে মানুষ না। আসছে, তারা চিকিৎসা করাচ্ছে বিনা পয়সায়। আরে বিনা আনন্দের পয়সায় সঙ্গে, চিকিৎসা পাচ্ছে কি? আনন্দের সঙ্গে। সেটাই প্রশ্ন। এবং ভাওবাজা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। পেলে মমতা তো এবং আতঙ্কিত 26 হতেন না। নির্বাচনে তাহলে তাকে আর- দেখলাম, তাহলে আর দেখলাম। সেবাশ্রয় আপনাকে অতবার বলতে হতো না 26-এর নির্বাচনে, 26-এর নির্বাচনে। না, আমরা কাজের আর ভিত্তিতে মমতা বলি তো। বন্দ্যোপাধ্যায় কাজের ভিত্তিতে কথা নন্দীগ্রামে বলি। শুভেন্দুর আচ্ছা, কাছে হাঁটতেনও না। আপনি যতই লোড বলুন শেডিং লোডশেডিং দিল, লোডশেডিং হেরেছেন হবে না। মমতা। না, আদালতে রায়, শুভেন্দু না। এখনো শুভেন্দু ওখানে বিধায়ক, শুভেন্দুকে- আদালত কোনো শুভেন্দু stay order অধিকারী দেয়নি। আপনাদের চ্যানেলে মমতার আমরা হাতটাকে দেখছি। স্বীকার ওখানে করুন। এক মিনিট। নন্দীগ্রামের মানুষ এক মিনিট, মমতার এক মিনিট। বিরুদ্ধে রায় দিয়েছেন, স্বীকার করুন। সারা নীলাদ্রি বাবু, পশ্চিমবঙ্গের মানুষ আমি আপনার কাছ থেকে, নন্দীগ্রামের কথা আপনি বলছি। রাজনৈতিক বিশ্লেষক, আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, বাস্তবটা বলছি, আপনি রায় আমাদের- দিয়েছেন, আমাদের- মানেন কি মানেন না আমাদের বলুন? হাতে সময় কম, আমাদের হাতে সময় কম। আমি আপনিও আপনার কাছে- মানতে চাইছেন না আপনার নাকি? কাছে আমি যেটা জানতে চাইছি যে অস্বস্তিতে পড়ছেন কেন? এই বছর মমতা 2026 হেরেছেন বলতে অস্বস্তি হচ্ছে। আজকে হেরেছেন বলতে অস্বস্তি হচ্ছে। লোডশেডিং এ যেটা আরে এরকম যদি আপনারা করেন, মমতা তো হয়ে যাওয়া মুশকিল তো। অর্থাৎ আপনি অন্তত মমতা বলতে হয়ে যায় না। আমি লাইভ টিভিতে বলছি, নন্দীগ্রামের মানুষ মমতার বিরুদ্ধে রায় দিয়েছেন। কাল নন্দীগ্রাম যেটা মানুষ বেড়েছে, জবাব আজ দিয়েছে। সেটা বন্ধ আবার করতে পারে, ছাব্বিশে দেবে। সেই ভয় সেবাশ্রয়। আবার Please, 26 please, দেবে। অরিন্দ এবং নীলাদ্রি বাবু দুজনকেই বলছি, দেখুন এইসব এর তর্ক করে তো লাভ নেই। না, মমতা হেরেছে, এটা তর্ক। বন্দ্যোপাধ্যায় ওখানে হেরেছিল, যেতে- এটা তর্ক। না, না, অবশ্যই তিনি- লোডশেডিং এ যেটা হেরেছেন তো, লোডশেডিং এ হেরেছেন তো। যেটা বিধায়ক হিসেবে লাস্টে তিনি- না আলাদা জানলে উঠোন যদি মাথা। হারিয়েছিল, এবার বলবো। হারলে কি অজুহাত দেবেন ঠিক করে বললাম তো, রাখুন। হারাবো। এবার যদি হারেন কি উনি নিজে অজুহাত দাঁড়াতে অজুহাত চাইছেন না, দেবেন উনি ঠিক নিজে করে দাঁড়াতে রাখুন। চাইছেন না, সূত্র মারফত আরে করে। মমতা দাঁড়াতে হেরেছেন, চাইছেন না। মমতা হেরেছেন, মমতা হারবেন, Please, please, এটাই ভয় পাচ্ছেন। please, both of you, নাম, নাম, please, নাম, both of you, নাম, নাম, এই- নাম, এই নাম, argument- নাম, এই আর্গুমেন্ট এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হেরে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী জিতেছিলেন বলেই তো তিনি বিধায়ক হয়ে পরে বিরোধী দলনেতা হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বাই ইলেকশন করে ভবানীপুর থেকে জিতে আসতে হয়েছে। এটা তো অস্বীকার করার কিছু নেই। লোডশেডিংটা হচ্ছে, সেটাও তো অস্বীকার করছি না আমরা। Please, এটা তো ওটা অজুহাত। কংগ্রেসের হাত আছে আপনাদের অজুহাত। লজ্জা বলে রেখে যাচ্ছেন উনি। আরে ওটা আইন বলছে না, আদালত বলছে না, তৃণমূল বলছে। নীলাদ্রি বাবু, আমি যেটা জানতে চাইছি, আপনি তো রাজনৈতিক বিশ্লেষক, তাই আপনার কাছে আগে জানতে চাইছি যে নন্দীগ্রামে আর একবার মমতা ভার্সেস শুভেন্দু কি হওয়ার সম্ভাবনা আছে নির্বাচনে? না, এই আগামী নির্বাচনে? সম্ভাবনা সবই আছে, কিন্তু মমতার আবার কি সাহস হবে নন্দীগ্রামে দাঁড়ানো? শুভেন্দু হয়তো দাঁড়াবেন, মমতা এখন ভবানীপুরে দাঁড়াবেন কিনা সেটা নিয়ে সংশয় দেখা দিচ্ছে। কারণ একটা রিপোর্ট আসছে মার্কেট সার্ভে থেকে, বিভিন্ন মার্কেট সার্ভে থেকে, যে ভবানীপুরে তৃণমূল এবার হেরে যেতে পারে তৃণমূল প্রার্থী। তাই অনেকে বলছে উনি মেটিয়া বুঝে দাঁড়াবেন, অনেকে বলছে, আমি সত্যি মিথ্যে জানি না। সুতরাং ভবানীপুরে মানে দাঁড়াবেন মিডিয়া কিনা, বিরুদ্ধে 180টা আসন আপনি বিজেপি পেতে পারে বলে যেটা বলেছেন, না আপনারা ওই দাবি করেছেন। 90টা বাদে রেখেছি। তার ওই বাইরে 90 মিডিয়া পুরুষ তার বাইরে। 90-92টা আসন বাদ রেখেছি যেখানে জেতার কোনো আচ্ছা, সম্ভাবনা পার্থ নেই। আমি বলি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওই 90টার মধ্যেই একটা হচ্ছে media একটাই পুরুষ, দাঁড়াবে যেটা না দিতে তো। পারে। আরে উনি ভয় পাচ্ছেন ভবানীপুরে দাঁড়াবেন কিনা, আপনি বলি। বলছেন নন্দীগ্রামে বলুন, দাঁড়াবেন। অরবিন্দ। 294টা কনস্টিটিউশন, 294টা মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। এবার আবার হয়? বলি, এটা আবার মমতা হয় নাকি? বন্দ্যোপাধ্যায় ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা আবার হয় নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কোন উন্নয়নকে দেখে গণতন্ত্রের কথা বলছেন? মানুষ ভোট দেয়। ভারতের বরং সংবিধানে মমতা হয় না এটা। বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় ওই ফটো, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে মানুষ তাহলে ভোট দেয়। নন্দীগ্রামে হারতেন না। 294টা কেন্দ্রেই তাহলে মমতা নন্দীগ্রামে বন্দ্যোপাধ্যায় হারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। তাহলে আপনি যেদিকে নন্দীগ্রামে তাকাবেন, হারতেন না। তৃণমূল। আপনি দাঁড়ান, আগে তো 200 বার থেকে আমার যদ্দূর মনে পড়ছে, 77 যদ্দূর মনে পড়ছে 5 বছর আগের কথা, কিন্তু শুভেন্দু অধিকারীর প্রার্থী তালিকায় নন্দীগ্রামের প্রার্থী হিসেবে আগে তার নাম ঘোষিত হয়েছিল, বিজেপি বোধহয় আগে ঘোষণা করেছিলেন। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের জনসভা করতে গিয়ে তিনি সেখানে ঘোষণা করেন না, তখনও বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের জনসভা করতে গিয়ে ঘোষণা করেন যে আমি এখানে এসে নির্বাচন না, করব। ব্যাপারটা এবং শুভেন্দু হ্যাঁ। অধিকারী তারপর চ্যালেঞ্জ করেন যে আমিও ওখানে গিয়ে নির্বাচন করবো এবং ওনাকে হারাবো।
তখন কিন্তু আলটিমেটলি দেখা গেছে দুজনে তাদের কথা রেখে ওখানে নির্বাচন করতে এসেছিলেন, তারপর যা হয়েছে হয়েছে, পরবর্তীতে নির্বাচনী ফলাফল। কিন্তু এবারে সরাসরি আপনি যেখানেই দাঁড়াবেন আমি গিয়ে সেখানেই দাঁড়িয়ে হারাবো, বা এই জাতীয় কোন রকম বক্তব্য, বা মমতা বন্দ্যোপাধ্যায়ও আমি আবার গিয়ে নন্দীগ্রামে এবারও লড়বো, এরকম কিন্তু শোনা যাচ্ছে। আমি বলি, আমাদের তৃণমূল কংগ্রেসে কে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে সেটা একটা কমিটি আছে, কমিটি ঠিক করে। মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন বলেছিলেন, আগের বার, যে আমি দাঁড়াতে চাই। তারপরে কমিটি মনে করেছিল যে হ্যাঁ উনি যদি ওখানে দাঁড়াতে চান দাঁড়াতে পারেন, সে কমিটি ঠিক করে। আমাদের তো বিজেপির মতো নয় যে এই গোষ্ঠীকে দিতে হবে, ওই গোষ্ঠীকে দিতে হবে। আমাদের কমিটি তৈরি করে, কমিটি যদি মনে করে যেখানে দাঁড়াবে সেখানে দাঁড়াবে। তবে জেনে রাখুন, 294টা সিটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, আগামী দিনেও তাই হবে, 26এও তাই হবে, দেখে নেবেন। এবং বিজেপি ধূলিসাৎ হয়ে যাবে, মানুষ। তৃণমূল কংগ্রেসের নানা স্তরের নেতাদের মুখে শোনা যাচ্ছে যে শুভেন্দুকে আবার আমরা হারাবো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সে তো 2019-এ অর্জুন সিংকে হারাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছিল। অর্জুন যখন দল ছেড়ে বিজেপিতে এসেছিলেন হারাতে পারেননি। অভিষেক বলেছিলেন সম্ভবত রাজনীতি ছাড়বো, রাজনীতি ছাড়েননি। তৃণমূল এরকম কথা বলে থাকে, আমি সেটা বড় কথা বলছি না। আমি বলছি এখন ভবানীপুর নিয়ে পার্থদা একটা সংশয় তৈরি হয়েছে। মমতা সূত্রের খবর হচ্ছে তিনি ভবানীপুরে দাঁড়াবেন কিনা বিচারযোগ্য, এই কমিটি বিচার করছে। অনিন্দা বললেন না এখন ওই 90-92টা সিটি মমতার ভরসা, ওর মধ্যে দাঁড়ালে মমতা হারবেন না, সেটাই উনি বিচার করছেন, বিশ্লেষণ করছেন। আর ভারতের সংবিধানে 294টা সিটে কেউ ক্যান্ডিডেট হতে পারে, তাহলে ওরা সংবিধান মানে সংবিধানের তাহলে নন্দীগ্রামে হারতেন, তাহলে নন্দীগ্রামে হারতেন। আজকে সময় শেষ, তাহলে নন্দীগ্রামে হারতেন না। এটা পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ নয়, আরো একটা বিষয়কে আজকে বাংলাদেশ যদিও সেটা নিয়ে আমরা কালকে এটা ভারতবর্ষ, যে অমর্ত্য সেনকে নোটিশ দিয়েছে, এসআইআর এর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন, এবং পরবর্তীতে নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে পরে সন্ধ্যায় গতকাল জানানো হয় যে নোটিশ ঠিক নয়, কিছু ডিসক্রিপেন্সি আছে, তার জন্য আমরা বিএলওকে বলেছি সেটা জাস্টিফাই করতে। কিন্তু আবার আজকে শোনা যাচ্ছে না, ওটা প্রপার নোটিশ এবং লিখিতভাবে সেই নোটিশ নাকি অমর্ত্যবাবুর বাড়িতে পৌঁছেছে। কিন্তু আজকে আমাদের হাতে আর সময় নেই, আমরা ফলে সেই বিষয়টাকে আজকে আলোচনায় রাখছি না। আগামী কয়েক ঘন্টার মধ্যে ওটা আরও একটু নতুন করে পরিণতি পাবে এবং দরকার হলে আবার কথা হবে, কিন্তু আজ এখানেই থামতে হবে। অনিন্দ এবং নীলাদ্রিবাবু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও, শুনছিলেন বা দেখছিলেন আজ সন্ধ্যার হাই টক। আপনারা দেখছেন হাই নিউজ।